বাংলাদেশের অভ্যন্তরে যা কিছুই হয়ে যাক, সেখানে রাজনৈতিক পরিস্থিতি সরগরম হোক, সেখানে এরকম উত্তেজনা হোক, সেখানে সরকার পরিবর্তন হয়ে যাক, যা কিছু হোক না কেন, সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। ভারত বারবার বলেছে কোনো একটি দেশের, কোনো একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বে ভারত কোনো সময় হস্তক্ষেপ করে না, এবং আমাদের পলিসি সেটা সেরকম নয় কখনো। ঠিক এই জায়গা থেকে একটা বিষয় একটু জানতে চাইছি, সেটা হচ্ছে যে ঠিক যেই মুহূর্তে ভারতের সার্বভৌমত্বে হাত পড়বে, ঠিক সেই জায়গা থেকে ভারত অ্যাকশন নেওয়া শুরু করবে। অপারেশন সিন্দুরের সময় আমরা যেটা দেখেছিলাম, এইবারে বাংলাদেশে এই মুহূর্তে যা পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে করে বাংলাদেশের এই মোল্লাতন্ত্র, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা সরকার, তারা কি বাংলাদেশে এবারে অপারেশন সিন্দুর 2 এর একটা প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছে? এটা মোল্লা মনির দিকেই সুদখোর আমাদের ইউনেসের থেকে বেশি মোল্লা মনিরের টেমপ্লেট এবং যে মডেল তৈরি করেছে তার উপর কিন্তু বাংলাদেশ কাজ করবে। এবং বাংলাদেশ যদি এটা চায়, বাংলাদেশ যদি এটা বারবার এই জায়গাটায়, এই রাস্তায় যদি হাঁটতে থাকে, আমার মনে হয় যে এখান থেকে বিরত থাকা উচিত। কারণ বাংলাদেশের 18 কোটি আপামর জনতা, 18 কোটি মানুষ তো কোনো ভুল করেনি। একটা গোষ্ঠী, একটা মৌলবাদী গোষ্ঠী, একটা জঙ্গি গোষ্ঠী, তারা যে মডেলে কাজ করছে, আইএসআই আঁকা যে চিত্রপটে যে কাজ করছে, যে বিভিন্ন লঞ্চ প্যাড গুলো তৈরি করছে, 12টা জায়গায় জঙ্গি শিবির চলছে, যেখানে অস্ত্র শস্ত্র সামগ্রী, আইডি ব্লাস্টের জন্য যে সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে, হাজার এই টাকা পৌঁছে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ডিপ স্টেট পৌঁছে দিচ্ছে। তো আমার মনে হয় বাংলাদেশকে আরেকবার ভাবনা চিন্তা করা উচিত। কারণ আমার যদি বাংলাদেশ ভেতরে, আপনি যেটা বললেন অভ্যন্তরীণ ব্যাপার, জ্বালিয়ে দিতে পারে, মানুষ মারতে পারে, কিন্তু যখন ওখানে সংখ্যালঘু হিন্দুদের মারা হবে, আমাদের তরফ থেকে, ভারতবর্ষ থেকে একটা আওয়াজ উঠবে। ওখানে যদি মন্দির ভাঙা হয়, ভারতবর্ষ থেকে আওয়াজ উঠবে। তবে যদি ভারতের দূতাবাস যদি অ্যাটাক হয় এবং কোনো ভারতীয়র গায়ে যদি আঁচ পড়ে, তাহলে কিন্তু সেটা যে পিকচারটা হবে, সেটা কিন্তু একদম অন্য ভাবে কিন্তু তার পিকচার হবে। সেটা বাংলাদেশের বোঝা উচিত। বাংলাদেশ নিজেদের সংবাদ মাধ্যম, যে বড় বড় সংবাদ মাধ্যম অফিসগুলো আছে, জ্বালিয়ে দিতে পারে, মানুষ মেরে দিতে পারে, নৈরাজ্য সৃষ্টি করতে পারে, যেখানে রবীন্দ্রসঙ্গীতের গবেষণা হয় সেগুলোকে ভেঙে দিতে পারে, হারমোনিয়াম ভাঙতে পারে, ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভেঙে দিতে পারে, রাজশাহী যেখানে মুজিবুর রহমানের বাড়ি, সেটা ভেঙে দিতে পারে। অভ্যন্তরীণ ব্যাপার। তবে আমার এই লোকগুলোকে দেখে রাজাকার, সেই 1971-এর লোকগুলোর সঙ্গে কোনো চেহারায় একদম এক, যে 1971-এর পূর্ব পাকিস্তান ভারত দেখেছিল, যে মানুষগুলো নেমেছিল, একই রকম মানুষ। মুক্তিযোদ্ধা যারা ছিল ভারতবর্ষে, যারা ট্রেনিং দিয়েছে, ভারতবর্ষ যারা তাদের ট্রেনিং দিয়েছে, তাদের সঙ্গে এই মানুষগুলোর কিন্তু বাংলাদেশে কোনো মিল নেই। এই লুঙ্গি বাহিনী যারা নেমেছে, রাতভর লুঙ্গি বাহিনীর তাণ্ডব করতে পারে, কিন্তু আমি বলছি ভারত যদি একবার নেড়ে চলে, ওটা আমি বারবার বলছি, এই পাকিস্তানও পালিয়ে যাবে, মার্কিন যুক্তরাষ্ট্রও পালিয়ে যাবে, তাদের দূতাবাসও বন্ধ হবে। ভারতবর্ষে যদি একটা ব্রহ্মস মিসাইল যেটা পৌঁছতে কয়েক সেকেন্ড অথবা একটা মিনিটের নিচে লাগবে, বাংলাদেশ কিন্তু গুড়িয়ে ধূলিসাৎ হয়ে যাবে। এই কথাটা যেন ইউনিসের মাথায় থাকে। এবং বাংলাদেশের এত পেশি শক্তি নেই যে ভারতের সামনে দাঁড়াবে অথবা ভারতের দিকে লাল চোখ দেখাবে, সেই পেশি শক্তি নেই। আইএসআই এর মদতে যে আস্ফলন করছে, এটা সময় সাময়িক। যদি ভারত যদি কিছু করে, বাংলাদেশ কিন্তু দৌড়ে পালাতে হবে। পাকিস্তান কিন্তু পেছন দেখিয়ে বাংলাদেশকে 1971-ও পালিয়ে গেছিল, এবং 7th ফ্লিট কেউ কিন্তু বাংলাদেশকে হেল্প করতে পারেনি। একদমই তাই। এবং ঠিক এই জায়গা থেকে, মানে আপনি যখন কর্নেল চৌধুরী ব্রহ্মস মিসাইলের কথা বলছেন, আমার একেবারে মানে মুখে আসছে ব্রহ্মস মিসাইল নিয়ে অনেক কথা আলোচনা করার, কিন্তু মানে কি বলবো, বাধ্যবাধকতার জন্য সেই আলোচনা করতে পারছি না। আমরা সেই আলোচনা যদি আনি, তাহলে বাংলাদেশি যারা জনতা, মানে যারা এই মুহূর্তে আমাদেরকে গালমন্দ করছেন, তাদের রাতের ঘুম ছুটে যাবে। যাই হোক, আমি সেই আলোচনাটা একটু দূরে সরিয়ে রাখছি সময়ের জন্য। সময় ঠিক নির্বাচন করবে কোন সময় সেই আলোচনা হবে। আমরা যদি সিআইএ বা ডিপ স্টেটের দিকে দেখি, মানে বাংলাদেশে মূলত এই যে আস্ফালন, এটা তো পুরোপুরি অর্কেস্ট্রেট করা হয়েছে। এবং
আমরা যদি আমেরিকার ইতিহাস দেখি তাহলে সফলতার থেকে বিফলতাই অনেক বেশি। ভিয়েতনামে পিছিয়ে আসতে হয়েছে, আফগানিস্তানে বছরের পর বছর, দশকের পর দশক সেনা সেখানে রেখে তারপরেও তালিবানি শক্তির কাছে তারা মাথা নত করতে বাধ্য হয়েছে, তারা পিছিয়ে এসেছে। তো এই রকম একটা আমেরিকা, সেই রকম একটা শক্তিকে বিশ্বাস করে বাংলাদেশ কি বড় ভুলটা করে ফেললো? প্রথম প্রশ্ন আপনার কাছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়ে কতগুলো জিনিস ডিপ স্টেটের মানে সিআইএ এর অন্যতম কাজের ধরন হচ্ছে গিয়ে রিজিম চেঞ্জ আমরা দেখেছি, এবং আমাদের এই রিজিয়নে ভারতের বন্ধু মানে ভারতের প্রতিবেশী যে দেশগুলো, সেই দেশগুলোতে পরপর এই রিজিম চেঞ্জের যে সিনারিও আমরা দেখতে পেলাম, তাতে করে পরিষ্কার ডিপ স্টেট কিভাবে অ্যাক্টিভ। ভারতে সেটা যদিও করা সম্ভব নয়, ভারতের যে ফেডারেল স্ট্রাকচার, ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো কোনোভাবেই সেটাকে অ্যাকসেপ্ট করবে না, ন্যাচারাল ফোর্সেই সেটা হবে না। আমার প্রশ্ন হচ্ছে এখানে এই যে ডিপ স্টেটের যে কাজ, এই জায়গা থেকে আমি একটা প্রশ্ন না করে পারছি না। সার্জিও গোর, যাকে ভারতের মানে ডিপ্লোম্যাট হিসেবে, মানে ভারতের দূত, ভারতে আমেরিকা দূত হিসেবে পাঠানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্প নিজের হাতে করে তাকে পিক করে ভারতে পাঠিয়েছেন, যাকে ইলন মাস্ক একসময় সাপ বলেছিলেন, এটাও কি সেই ডিপ স্টেটের একটা প্ল্যানের অন্তর্গত একটা বিষয়? এই জায়গাটা একটু যদি একটু বিশ্লেষণটা দেন। স্বপন, আপনি একদম সঠিক বলেছেন। ডিপ স্টেট কাজ করছে, এবং ডিপ স্টেটের কাজ শুধু রেজিম চেঞ্জ না, তাদের কাজ হচ্ছে আর একটা রাষ্ট্রকে ভাঙা, অশান্ত করা। অস্ত্র যে ভান্ডার, একটা থার্ড ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড চলে, যে আর্মস অ্যান্ড ওয়েপন্স ইকোনমি, যেটা একটা হিউজ ইম্প্যাক্ট মার্কিন যুক্তরাষ্ট্রে ফেলে, সেই যাতে আর্মস বিক্রি হয়, আর্মস লবি বিক্রি হয়। আপনাদের আমি বারবার বলেছি, 3টে ডি, ডায়মন্ড, ড্রাগস অ্যান্ড ডলার, এই দিয়ে পৃথিবী চলে। আমি আবার রিপিট করছি, ট্রিপল ডি, ডায়মন্ড, ড্রাগ অ্যান্ড ডলার। পাকিস্তানও সে ড্রাগ, যে এই নাশকতার যে যেগুলো ইউজ করে, ড্রাগ যেগুলো ইউজ করে, প্যারালাল যে ইকোনমি, তার পয়সাটাই কিন্তু বাংলাদেশে এই রিসোর্স হিসেবে ঢোকাচ্ছে। এটা ডিপ স্টেট ঢোকায়, কারণ কোন রাষ্ট্র তার নিজের এক্সটেকার থেকে কোন এই জঙ্গি সংগঠনকে পয়সা দেবে না। তো জঙ্গি সংগঠনের পয়সা কোথা থেকে আসবে? ডিপ স্টেট দেবে। ডিপ স্টেটের কাছে পয়সা কোত্থেকে আসবে? ডিপ স্টেটের কাছে পয়সা আসবে ড্রাগ থেকে, ডিপ স্টেটের থেকে পয়সা আসবে এই ওয়েপন সেল থেকে, ডায়মন্ড থেকে। তোমার প্যারালাল একটা ব্ল্যাক ইকোনমি পুরো পৃথিবীতে চলে, সেটা কোনো রাষ্ট্র চালায় না। রাষ্ট্রকে যারা চালায় সেটা হচ্ছে ডিপ স্টেট। তো তারাও চাইছে ভারতবর্ষকে ভাঙা। এবং যে রেজিম চেঞ্জ হয়েছে, আজকে তো আমার নিশ্চিতভাবে বলা দরকার নেই যে রেজিম চেঞ্জ যে শেখ হাসিনাকে সরানো হয়েছে, এবং এই মোহাম্মদ ইউনিস যে একটা ডিপ অ্যাসেটের একজন মুখোশ, তাকে দড়ি দিয়ে নামিয়ে দেওয়া হলো বাংলাদেশে, সেটা কেন? সেটা তো বাংলাদেশের উন্নতির জন্য নয়, প্রগতির জন্য নয়, বাংলাদেশের গ্রোথের জন্য নয়, বাংলাদেশের জমি, স্থল, বায়ু ইউজ করে ভারতকে ভাঙা, এবং উত্তর এবং দক্ষিণ পূর্ব এই কমপ্লিট ব্যালেন্স যেটা আছে সেটাকে নষ্ট করা।